ফুটবল বিশ্ব খুব সহজেই আন্দ্রেস ইনেস্তাকে মনে রাখতে পারবে। 2010 বিশ্বকাপে স্পেন তারা নেদারল্যান্ডসের এগেনস্টে 1-0 গোলে জিতে এবং ওই একটা গোল আসছিল আন্দ্রেস ইনেস্তার কাছ থেকে। 2010 সালে স্পেনের যে স্কোয়াডটা ছিল ওইটা পরিপূর্ণ হয়েছিল আন্দ্রেস ইনেস্তার কারণে। উনি যে গোলটা করছিলেন ওইটার মধ্যে দিয়েই তো ওই সময়ে স্পেন তারা ওয়ার্ল্ড কাপের স্বাদ পায় এবং ওনার যে অবদান কিংবা কন্ট্রিবিউশনটা কত পরিমাণ জরুরি কিংবা কত উচ্চ পর্যায়ের ছিল সেইটা এই একটা গোলই প্রমাণ করতেছে। 2014, 18 এবং 22 এই যে সময়গুলোতে তিনটা বিশ্বকাপ হইল, এই তিনটার মধ্যে কোনোটাতেই স্পেন তারা আর ফাইনালিস্ট হইতে পারে নাই। শেষবারের মতো ফাইনালিস্ট হয়েছিল 2010 সালে। তো ওই সময়ে আন্দ্রেস ইনিয়েস্তা এর অবদান তারা কখনোই অবশ্য এটার কোনো প্রশ্নই উঠে না, এটা তো অসম্ভব, কারণ একটা মাত্র গোল আসছিল, সেইটাই আবার আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে। তিনি বার্সেলোনার হয়ে ওনার যথেষ্ট বড় একটা ক্যারিয়ার আছে। অবশ্য যথেষ্ট বড় না, এইটা বলা যায় যে ওনার পুরো জীবনটাই তিনি বার্সেলোনাকে দিয়ে দিয়েছেন। একদম ওনার শৈশব থেকে শুরু করে তিনি তো লামাসিয়া থেকে বের হয়ে আসছেন। লামাসিয়া হচ্ছে বার্সেলোনার একাডেমি। তো বার্সেলোনার একাডেমি থেকে তিনি বেরিয়ে আসছেন, তারপরে তো তিনি সিনিয়র পর্যায়ে খেললেন। সিনিয়র পর্যায়ের আগে তিনি বার্সেলোনা বি দলের হয়ে খেলছেন, তো তারপরে সিনিয়র টিম। এরপরে 2018 সালে এসে তিনি বার্সেলোনা ছেড়ে দেন এবং তখন তিনি জাপানে পাড়ি জমান। তো উনি ইউরোপে মাত্র একটা ক্লাবের হয়ে খেলছেন, ওইটাই হচ্ছে বার্সেলোনা। ওইটার শুরুটা একদম ছোটোবেলা থেকেই হয়, ওইটা চলছিল একদম ওনার ক্যারিয়ারে মোটামুটি বলা যায় যে প্রাইম টাইমের শেষ পর্যন্ত। তারপরেই তো তিনি জাপানের হয়ে মানে পার্টিসিপেট করলেন তাদের লিগে, ওইখানে দুইটা ক্লাবের হয়ে ওনার খেলার সুযোগ হয়েছিল এবং তিনি অফিসিয়ালি ইতিমধ্যে এসে টোটাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ একদম পুরোপুরি পেশাদার ফুটবল থেকেই তিনি মানে রিটায়ারমেন্টে যাওয়ার অফিসিয়ালিভাবে ঘোষণা ইতিমধ্যেই দিয়ে ফেলছেন। স্পেনের হয়েও ওনার যথেষ্ট লম্বা সময় গেছে কিংবা কাটছে। উনি যে শুধু স্পেনের মানে ন্যাশনাল কিংবা সিনিয়র পর্যায়ে খেলছেন তা কিন্তু না, ওনার শুরুটা আন্ডার 15 থেকেই হয়। তাদের যে অনূর্ধ্ব 15 দল ছিল, তারপরে আন্ডার 16, 17, 19, 20, 21 এই দলগুলো সবগুলা তিনি পাড়ি দিয়ে তারপরেই আসছিলেন স্পেনে, মানে স্পেনের মানে সিনিয়র পর্যায়ে। তো ওনার সিনিয়র পর্যায়ে ডেবু হয় 2006 সালে। 6 সালেই তিনি স্পেনের সাথে মানে ওনাকে অফিসিয়ালিভাবে জড়িয়ে ফেলেন এবং সেইটা তো চলছিল 2018 সাল পর্যন্ত। তো তিনি 2018 সালে এসে মানে স্পেন থেকেই মানে 2018 পর্যন্তই ওনার খেলার সুযোগ হয়েছিল স্পেন ন্যাশনাল টিমের হয়ে। তো ওনার কিন্তু ইউরো আছে দুইটা, একটা ওয়ার্ল্ড কাপ, এই দুইটা বা এই তিনটা যে ওনার কাপ, এইটা হইতেছে ইন্টারন্যাশনাল। তো এইগুলাই ওনাকে অনেক উপরেই রাখবে, বিশেষ করে 2010 বিশ্বকাপটা। ওই সময়টাতে যে স্কোয়াডে প্লেয়ারগুলা ছিল বা যারা ছিলেন, তো ওনারা তো বলা যায় যে বিভিন্ন ক্লাব থেকে আসছিলেন, তবে বার্সেলোনা থেকে অনেক বড় একটা সংখ্যা ছিল। আর আন্দ্রেস ইনিয়েস্তা তো বার্সেলোনা থেকে ছিলেন এবং ওনার কন্ট্রিবিউশনটা স্পেন সবসময় মনে রাখবে, কারণ রাখারই কথা। উনি পুরো টুর্নামেন্টেই মানে আমি তো ওই সময় খেলা দেখি নাই, তবে আমি যতটুকু পড়ে এবং ভিডিও দেখে জানতে পারছি, আমি দেখছি যে আন্দ্রেস ইনিয়েস্তা এর কন্ট্রিবিউশনটা শুধু যে ফাইনালে ছিল তা না, ফাইনালের আগেও সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এইগুলোতেও যথেষ্ট পরিমাণ উনি পজিটিভলি খেলছেন। এবং 2010 সালের যে বিশ্বকাপের ফাইনাল সেইখানে এসে তো উনি একদম গোল করেই স্পেনকে তাদের ওয়ার্ল্ড কাপ উইন হইতে হেল্প করছিলেন। এর পরবর্তীতে এখন পর্যন্ত এসে স্পেনের মানে কোনো ধরনের ফাইনাল খেলা আর হয়ে উঠেনি। তো তিনি বার্সেলোনার হয়েও যথেষ্ট পরিমাণ ওনার টাইটল আছে, লা লিগা থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তারপর ক্লাব ওয়ার্ল্ড কাপ, এই সবগুলাই তিনি উইন হয়েছিলেন। তাছাড়া লা লিগা প্রায় 9টা তিনি জিতছিলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওনার 4টা আছে। তো ওনার ওয়ার্ল্ড কাপও আছে, চ্যাম্পিয়ন্স লিগও আছে, দুই জায়গাতেই তিনি সফল। বার্সেলোনাতে তিনি যথেষ্ট পরিমাণ সফল, মানে যথেষ্ট পরিমাণ না, মানে অনেক ফুটবলেই সফল। পৃথিবীতে আমার কাছে মনে হয় যে যত ফুটবলার ইতিহাসে আছেন তাদের সফল ফুটবলারদের যদি তালিকা করা হয় তাহলে আন্দ্রেস ইনিয়েস্তা এর নাম অবশ্যই থাকবে। তো তিনি বার্সেলোনা হয়ে অনেক লম্বা একটা সময় কাটিয়েছেন। স্পেনের হয়েও ওনার জার্নি একদম ছোটোবেলা থেকেই শুরু। তিনি অনেক মানে অনেক অফিসিয়ালিভাবে 900 এর উপরে ম্যাচ খেলছেন।
অর্থাৎ 962টা তিনি ম্যাচ খেলছেন এবং ওনার ক্যারিয়ারে তিনি কিন্তু কোনো ধরনের রেড কার্ড পান নাই। অর্থাৎ এইটা হইতেছে ওনার অনেক বড় একটা বৈশিষ্ট্য যে তিনি মাঠের মধ্যে কোনো ধরনের এমন কোনো কিছু করেন নাই যেটার কারণে রেড কার্ড পাইতে হয়। তো এইটা হইতেছে আরেকটা ওনার মানে স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স, যে ওইটাও ওনাকে অনেক বেশি রিপ্রেজেন্ট করবে বলে মনে করতেছি। উনি মূলত পরিচিত প্লে মেকার হিসাবে, তিনি তো মাঠে ক্রিয়েটিংয়ের কাজটা করে থাকেন, কিভাবে বলটা মানে ক্রিয়েট করে দিবেন। কিন্তু 2010 বিশ্বকাপে এসে তিনি স্কোরার হয়ে গেছিলেন একদম ফাইনালে। তো ওনার স্কোরিংয়ের মধ্য দিয়েই তো বলা যায় যে স্পেন তারা শেষবারের মতো, অর্থাৎ এখন তো 2024 সাল চলতেছে, শেষবারের মতো তারা 2010 বিশ্বকাপে মানে 2010 বিশ্বকাপটা তারা জিতে নেয়। তো তারপরে তারপর থেকে তো তিনি আরও মানে বিশ্বকাপগুলোতে পার্টিসিপেট করার সুযোগ পাইছেন, কিন্তু ওইখানে গিয়ে স্পেন আর তারা ফাইনালিস্ট হইতে পারে নাই। তবে উনি ওনার শুরুতেই অর্থাৎ 2006 সালে এসে তো স্পেনের সাথে ওনার যাত্রা শুরু হয় এবং 2010 সালে এসে তিনি ওনার মানে কন্ট্রিবিউশনটা কী পরিমাণ দিছেন সেইটা তো 2010 সালই বলে দিতেছে। আর ওনার প্লে মেকিংয়ের ক্যাপাবিলিটিটা খুবই দুর্দান্ত। তাছাড়া তিনি ওনার কেরিয়ারটা শুরু করছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। উনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ক্যারিয়ারটা শুরু করলেও পরবর্তীতে উনি ধীরে ধীরে কিন্তু অ্যাটাকিং মিড যে রুলটা আছে ওইটাও প্লে করছিলেন। তবে ওভারঅল হিসাব অনুযায়ী ওনাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে অভিহিত করা হয় কিংবা করা যায়। এইরকম আমি অনেকগুলো লেখা পড়ছি, এই যে ভিডিওটা রেকর্ড করতেছি এর আগে অনেকগুলো আমি আর্টিকেল পড়ে আসছি। তো এখানে দেখতেছি যে তারা ওভারঅল হিসাব অনুযায়ী ওনাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আখ্যা দিতেছেন। তো তিনি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মানে শুরু করছিলেন আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতেও তিনি পরবর্তীতে হোল্ড করছেন, তাহলে এই দুইটা মিলিয়ে ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। যদিও ওনার খেলা যথেষ্ট পরিমাণ দেখা হয়নি, তবে ওনার কন্ট্রিবিউশনটা যথেষ্ট হাই। এই যে স্টেজটা 2010 বিশ্বকাপে স্পেন তারা শেষবারের মতো মানে ফাইনালিস্ট হয়, এরপরে আরও তিনটা বিশ্বকাপ হইলো তারা কোনো ফাইনালিস্ট হইতে পারে নাই। তাহলে 2010 বিশ্বকাপে ওইখানে তারা আবার চ্যাম্পিয়ন হয়ে যায়। তাহলে একমাত্র গোল আসছিল আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে। এই যে গোলটা আসলো এইটার কারণে স্পেনবাসী কখনোই আন্দ্রেস ইনিয়েস্তাকে তো বলতেই পারবে না। তাছাড়া ওনার যে জায়গাটা সবসময় উপরের দিকেই থাকবে। তাছাড়া তো ইউরো 2টা আছে, ইউরোর তো মানে টাইটল অনেক বড় একটা মানে অর্জন তাদের। ইউরোপিয়ান যে মানে দলগুলা নিয়ে খেলা হয় ওইখানের মধ্যে এইটারও মানে এইটা জিততে পারলে মর্যাদা অনেক বেশি থাকে। তাছাড়া ইউরো তিনি 2টা জিততে পারছেন স্পেনের হয়ে, তো ওনার অবদান অনেক বেশি ছিল। 2010 কিংবা 2011-12 এই যে সময়টাতে স্পেনের যে টিমটা ছিল ওইটা অনেক স্ট্রং ছিল। মানে ওইখানে তো যারা ছিলেন মানে আপনারা সবাই জানেন ওনাদের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা অন্যতম একজন। আর 2010 বিশ্বকাপে এসেই তিনি নিজেকে একদম প্রমাণ করে দিয়েছেন মাত্র একটা গোলের মধ্য দিয়ে। এই একটা গোল করতে পারা কত ইম্পর্ট্যান্ট, কিংবা এইটার মানে এইটার ভিত্তিটা কতটুকু পরিমাণ মানে উপরের দিকে যাইতে পারে এবং এইটা কত বিস্তৃত হইতে পারে একটা গোল, সেইটা আন্দ্রেস ইনিয়েস্তাকে দেখেই বোঝা যায়, কিংবা ওনার একটা গোলের কারণেই তো তারা শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়। তো আমার কাছে মনে হয় যে আমি এই একটা গোলকে অনেক বেশি হাইলাইট করতেছি, কারণ আমার কাছে মনে হয় যে ফুটবল বিশ্ব, স্পেন সবাই আন্দ্রেস ইনিয়েস্তাকে অনেকভাবেই মনে রাখবে। কিন্তু ওনার এই যে একটা গোলের কারণে ওনার দেশ কিংবা উনি চ্যাম্পিয়ন হইলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এইটার কারণে ওনাকে মনে রাখা আরও বেশি সহজ হবে। তবে এই একটা গোল বাদ দিলেও ওভারঅল আরও যত মানে ওনার মানে ওনার অর্জন আছে সবগুলার কারণেই তিনি অবশ্যই কিংবদন্তি হয়েই থাকবেন। তবে ওই গোলটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ ওই গোলটা বাদ দিলে স্পেন তো চ্যাম্পিয়ন হইতে পারতেছে না। তো ওই গোলটা নিয়েই ওনাকে হিসাব করতে হবে। ওভারঅল হিসাব অনুযায়ী উনি বার্সেলোনা এবং স্পেন 2টা জায়গাতেই অনেক বেশি শাইন করছেন। উনি ফুটবলের একজন কিংবদন্তি হয়েই থাকবেন।